আমরা এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। ভারতের মাটিতে নিরাপদ আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে তথ্য আজ সামনে এসেছে তা কেবল উদ্বেগজনক নয়, তা হার হিম করা এক ষড়যন্ত্রের দলিল। হাসিনাকে ধাওয়া করছে হত্যার এক আন্তর্জাতিক নীল নকশা। তুর্কি গোয়েন্দা সংস্থা MIT কি ভারতের মাটিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার গোপন অপারেশন চালাচ্ছে? শেখ হাসিনা কি জীবিত আছেন নাকি মরে গেছেন, এটা নিয়ে অনেক আলোচনা আসছে। কেউ কেউ বলছেন তার AI ক্লোনিং ভয়েস দিয়ে আসলে এই মুহূর্তে মাঠকে ছাঙা রাখা হচ্ছে। কেউ বলছেন যে না, সময় হইলে ওপার থেকে টুস করে বাংলাদেশে ঢুকে অবাক লাগিয়ে দেবে শেখের বেটি। তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূস সরকার সামান্যতম চেষ্টা করেন একটা চিঠি দেওয়া ছাড়া। ইউনূস হলেও তার শাসনামলে শেখ হাসিনাকে বাংলাদেশে চাই না, নিজের গলায় কিন্তু কাটা পড়াইতে চায় নাই বা শিকল পড়াইতে চায় নাই। উদ্ভূত পরিস্থিতি যে কোনো কিছু হইলে ইউনূসের খবর ছিল বা যারা ছিল সরকারে তাদের অনেকে বিপদে পড়তে হইতো। ইউনূস একদিন ওই কাঠগড়ায় উঠবে, ওই ফাঁসির দড়ি ইউনূসের গলায় চড়বে। ইউনূস যা করে যাচ্ছে তার পাপের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা তাকে ভোগ করতে হবে। আপনারা সাক্ষী আছেন, আমি বার বলে গেছি, আজকে সেই জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে। দেশের সর্বোচ্চ আদালত চত্বর এখন রণক্ষেত্র। একদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা, অন্যদিকে দীর্ঘ বিরতির পর শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে রাজপথে তাদের প্রত্যাবর্তন। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে এবং সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনাকে হত্যা করার একটা নীল নকশা তৈরি করেছে, যেখানে সামিল আছে তুরস্ক এবং পাকিস্তান। তারা দুই দেশ মিলে, মানে এই দুই দেশের গোয়েন্দা মিলে শেখ হাসিনাকে হত্যার একটা পরিকল্পনা করছে। তারা ভারতে গিয়ে শেখ হাসিনাকে হত্যা করবে বলে এমন গুঞ্জন উঠেছে। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে আইনজীবীরা আন্দোলন শুরু করেছে যাতে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, মানে যাদের বার কাউন্সিল নির্বাচন আসে তাতে যেন অংশগ্রহণ করতে দেওয়া হয়। আমি তাদের সাহস থেকে অবাক হই, কারণ যখন একটি নিষিদ্ধ সংগঠনের লোকজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে এইভাবে জয় বাংলা প্রতিধ্বনিতে স্লোগান দিচ্ছে, তখন দেখলে আসলে ব্যাপারটা অনেক শিহরিত করে তোলা আসলে নিজেকে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সামনে এলো এক ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য। ভারতের মাটিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার এক আন্তর্জাতিক নীল নকশা কি তবে চূড়ান্ত? নিউ দিল্লি পোস্টে প্রকাশিত জ্যেষ্ঠ সাংবাদিক MA হোসেইনের এক বিস্ফোরক নিবন্ধ বা আজ কাঁপিয়ে দিয়েছে দক্ষিণ এশিয়ার গোয়েন্দা অঙ্গন। তুরস্কের MIT, পাকিস্তানের ISI এবং বাংলাদেশের একটি অশুভ চক্রের এই বিষাক্ত আঁতাত কি শেখ হাসিনাকে হত্যার পাশাপাশি ভারতকেও কাঠগড়ায় দাঁড় করানোর এক মরণ ফাঁদ তৈরি করছে? আমরা এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি। ভারতের মাটিতে নিরাপদ আশ্রয়ে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যে তথ্য আজ সামনে এসেছে তা কেবল উদ্বেগজনক নয়, তা হার হিম করা এক ষড়যন্ত্রের দলিল। নিউ দিল্লি পোস্ট জ্যেষ্ঠ সাংবাদিক MA হোসেন এক বিশেষ নিবন্ধে দাবি করেছেন, হাসিনাকে ধাওয়া করছে হত্যার এক আন্তর্জাতিক নীল নকশা। তুর্কি গোয়েন্দা সংস্থা MIT কি ভারতের মাটিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সরিয়ে দেওয়ার গোপন অপারেশন চালাচ্ছে? আর এই কাজে তাদের ব্যবহার্য গুটি হিসেবে কাজ করছে আসলে কে? একজন বাংলাদেশি নাগরিক যিনি নিজেকে মেজর মিথ্যা পরিচয় দিয়ে শেখ হাসিনাকে অরক্ষিত করার মিশনে নেমেছেন। আজ আমি এই নিবন্ধের প্রতিটি শব্দ বিশ্লেষণ করব এবং এই তথ্যের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং দেখিয়ে দেব কিভাবে একটি পরিকল্পিত গোয়েন্দা মিশন ভারতকে বিশ্ব দরবারে অপদস্থ করার একটি নীল নকশা তৈরি করেছে। দর্শক, এই বিতর্কের কেন্দ্রে থাকা ব্যক্তিটির নাম হচ্ছে জুবায়েদ জিম। তথাকথিত এই বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের মেয়াদ এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে গত 5ই জানুয়ারি, অথচ তিনি এখনো ভারতের মাটিতে অবৈধভাবে ঘুরে বেড়াচ্ছেন। কেন ঘুরে বেড়াচ্ছেন? কারণ তিনি নিজেকে পরিচয় দেন শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে। নিজেকে দাবি করেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এবং NSI এর একজন পরিচালক। কিন্তু সত্য কি? সত্য হলো তিনি ক্যাডেট থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী থেকে বহিষ্কৃত হয়েছিলেন। কোনো দাপ্তরিক পরিচয় ছাড়াই এই ব্যক্তি ভারতের স্পর্শকাতর এলাকায় কিভাবে অবস্থান করছে? জিম কেবল একা নন, তার স্ত্রীর মাধ্যমে তুরস্কের গোয়েন্দা সংস্থা MITর সাথে তার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। গত বছর সেপ্টেম্বরে তার স্ত্রী তুরস্ক ভ্রমণ করেন এবং সেখান থেকে হাসিনাকে হত্যার বা তার অবস্থানের গোপন তথ্য পাচারের নীল নকশা তৈরি হয়। একজন বহিষ্কৃত ক্যাডেট কিভাবে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ফাটল ধরানোর চেষ্টা করছে তা আমাদের ভাবার সময় এসেছে। দর্শক, আমরা একটু রিপোর্টটাকে যদি দেখে আসি দর্শক, সেখানে আপনাদের বিস্তারিত আরো বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে ডেথ প্লট স্টাক শেখ হাসিনা তুর্কি লিঙ্ক অ্যালাইড, এবং এটা লিখেছেন MA হোসেন, যিনি একজন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক, এবং তিনি এই বিষয়টাকে এবং
খুবই চমৎকারভাবে এবং সিকুয়েন্সিয়ালি তথ্য প্রমাণ সহ জাতির সামনে তুলে আনার চেষ্টা করেছেন। উনি যেটা বলছেন, সিরিয়াস ইন্টেলিজেন্স ইনফরমেশন হ্যাজ এমার্জড suggested by the presence of covert foreign operation targeting Bangladesh former Prime Minister Sheikh Hasina, currently residing in India. According to information obtaining from multiple sources, Turkey Powerful Intelligence Service, the National Intelligence Organization or MIT, is operating in India and actively pursuing this allied operation. Our sources said that Bangladesh nationals now in India is suspected of working under the direction of the Turkish agencies to implement the task. দেখেন দর্শক, এটা যেটা বলা হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, সেটা বলা হচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযান উপস্থিতি বা ইঙ্গিত দিয়ে গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা MIT ভারতে সক্রিয় রয়েছে এবং কথিত অভিযানটি সফল করতে কাজ করছে। আমাদের সূত্রগুলো জানিয়েছে ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক তুর্কি সংস্থার নির্দেশনায় এই কাজ বাস্তবায়নের জন্য কাজ করছেন বলে সন্দেহ করা হচ্ছে। দর্শক, এখানে বিষয়টা কিন্তু একদম স্পষ্ট যে এই লোক জুবায়েদ জিম সেখানে আসলে কাজ করছে। এই সিনেস্টার ডিজাইন বা এই অশুভ যে ডিজাইনটা সেটা আসলে কিভাবে করা হচ্ছে, দ্য ইন্ডিভিজুয়ালস এট দ্য সেন্টার অফ দ্য controversy is on MD Jubaid Jim as a Bangladeshi passport holder who entered India on valid visa that expired January 6, 2025. উনি একটা ভ্যালিড ভিসা নিয়ে ঢুকেছিল যেটার মেয়াদটা কিন্তু 6 জানুয়ারি শেষ হয়ে গেছে। হ্যাজ রিপোর্টেডলি রিমেইনড ইন দ্য কান্ট্রি সিন্স দেন উইথড্রল লিগ্যাল স্ট্যাটাস, এবং উনি কিন্তু এখনো সেখানে লিগ্যাল স্ট্যাটাস ছাড়া অপেক্ষা করছেন। সোর্সেস ক্লেম দ্যাট জিম portrayed himself as a protocol officer of Sheikh Hasina to Sheikh Hasina and even falsely identified himself as a major in the Bangladesh Army and director within the Bangladesh National Security Intelligence. সে নিজেকে বাংলাদেশের আর্মির একজন মেজর এবং NSI এর একজন ডিরেক্টর হিসেবে পরিচয় দিচ্ছে। However, according to Abbott's information, he was expelled from the Bangladesh Navy during his cadet years and holds no such official credentials. তা এবং সত্য কথা যেটা ওনার ইনফরমেশন থেকে দর্শক যেটা জানা যায়, উনি আসলে নেভিতে জয়েন করেছিল এবং সেখানে প্রশিক্ষণরত অবস্থায় ক্যাডেট অবস্থায় কিন্তু তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়। আমরা দর্শক আপনাদের সর্বদর্শকের সাথে আমি পুরো রিপোর্টটি আপনাদেরকে একটু বাংলায় পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে উনি আসলে কোন তথ্যগুলো আমাদের সামনে নিয়ে আসছেন। এই বিতর্কের কেন্দ্রে থাকা ব্যক্তিটি হলো মোহাম্মদ জুবায়েদ জিম, একজন বাংলাদেশি পাসপোর্টধারী। অভিযোগ রয়েছে যে তিনি একটি বৈধ ভিসা ভারতে প্রবেশ করেছেন যার মেয়াদ 2025 সালের 6 জানুয়ারি শেষ হয়ে গেছে। তারপর থেকে তিনি কোনো আইনি বৈধতা ছাড়াই দেশটিতে অবস্থান করছেন। সূত্রগুলো দাবি করছে যে জিম নিজেকে শেখ হাসিনার প্রোটোকল অফিসার হিসেবে পরিচয় দেন, এমনকি নিজেকে বাংলাদেশের সেনাবাহিনীর মেজর এবং সিকিউরিটি ইন্টেলিজেন্স NSI এর একজন পরিচালক হিসেবে মিথ্যা পরিচয় দেন। যেটা আমি বলতেছিলাম, প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি ক্যাডেট থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী থেকে বহিষ্কৃত হয়েছিলেন এবং তার এমন কোনো দাপ্তরিক পরিচয় নেই, তার আসলে কোনো দাপ্তরিক পরিচয় নেই। দর্শক, তদন্তকারী সূত্রগুলো আরই দাবি করেছে যে জিমের সাথে তুর্কি গোয়েন্দা সংস্থার যোগাযোগ স্থাপিত হয়েছিল তার স্ত্রীর মাধ্যমে, যিনি গত বছর সেপ্টেম্বর মাস একাধিকবার তুরস্ক ভ্রমণ করেছিলেন এবং এই সফরগুলোর সময় কথিত MITর সাথে যুক্ত ব্যক্তিরা তার সাথে যোগাযোগ করেন এবং সংবেদনশীল তথ্য সরবরাহের কাজ দেন। তারপর থেকে জিম শেখ হাসিনা সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য সংগ্রহ এবং প্রেরণে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে। তার মধ্যে তার ব্যক্তিগত যোগাযোগ এবং ভারতে অবস্থানরত সংক্রান্ত তথ্য পাওয়া যায়। দর্শক, আমরা আপনাকে ওনার সেই ওয়াইফের একটা ছবি আমি আপনাদেরকে দেখাই বোঝার সাথে। এই হচ্ছে ওনার এই ওয়াইফ, যেটা এক্সক্লুসিভ, এই যে মেজর ইন দ্য বাংলাদেশ আর্মি, উনি নিজেকে পরিচয় দিচ্ছেন এবং সেটা কিন্তু এই দিল্লি পোস্ট কিন্তু সেটাকে ব্রেক করেছে এবং এই যে তার ওয়াইফের মাধ্যমে কিন্তু তার এই যোগাযোগটা তার কি MITর সাথে বা গোয়েন্দা সংস্থার সাথে হয়েছিল। যে পরবর্তী যেটা বলা হয়েছে, এই অভিযোগগুলো কেবল সাধারণ নজরদারির চেয়ে বড় কোনো গোয়েন্দা উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে। এই বিষয়ে অবগত সূত্রগুলোর মতে জিমকে দেওয়া একটি কথিত মিশন হলো এমন পরিস্থিতি তৈরি করা যা শেখ হাসিনা নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এবং একই সাথে তাকে রক্ষায় ভারতের যে কোনো সম্ভাব্য ব্যর্থতার দায় ভারতের উপরে চাপিয়ে দেওয়া যায়। যদি এটি সত্যি হয় তবে এই কৌশলটি হবে আঞ্চলিক রাজনীতির বয়ানকে প্রভাবিত করার এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশ্বাস নষ্ট করার একটি অত্যন্ত উস্কানিমূলক প্রচেষ্টা। তাহলে দেখেন দর্শক, ওনাদের কাজ হচ্ছে শেখ হাসিনাকে হত্যা করবে এবং সেই দায় ভারতের উপরে চাপাবে। অতিরিক্ত অভিযোগগুলো বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটি সম্ভাব্য যোগসাজশের দিকে ইঙ্গিত করে। সূত্রগুলো দাবি করছে একটি চীনা প্রযুক্তি কোম্পানির সাথে কয়েক মিলিয়ন ডলারের টেলিযোগাযোগ চুক্তির আওতায় জিমকে মধ্যস্থকারী হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে। একই সঙ্গে এই দুই ব্যক্তি হাসিনার ভাবমূর্তি নষ্ট করা এবং বাংলাদেশের শাসক রাজনৈতিক আন্দোলনের মধ্যে বিভেদ সৃষ্টি করার সমন্বিত প্রচারণায় জড়িত রয়েছেন বলে জানা গিয়েছে। আরো যেটা আসছে তথ্য, উনি যেটা বলছেন, গোয়েন্দা তথ্য মতে তথ্য সংগ্রহ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বাইরে জিমের বিরুদ্ধে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে লক্ষ্যবস্তু করা এবং দলের সদস্যদের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করা হয়েছে বলে জানা গেছে। ভারতে বসবাসরত নেতারা আরো বেশি চাপের মুখে রয়েছেন এবং দাবি করা হচ্ছে যে জিম ভয় দেখিয়ে ও ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা করছেন।
কোনো কোনো ক্ষেত্রে তিনি পাসপোর্ট ও ব্যক্তিগত নথিপত্র কেড়ে নিয়েছেন বলে সূত্রগুলো জানিয়েছে। ভুল তথ্য প্রচার এই কথিত অভিযানের একটি অংশ বলে মনে হচ্ছে। কয়েক মাস আগে জিম একজন আফ্রিকান নারীর ছবি প্রচার করে মিথ্যা দাবি করেন যে তিনি সাইমা ওয়াজেদের মেয়ে। পরিস্থিতি সম্পর্কে অবগত ব্যক্তিরা মনে করেন এটি ছিল শেখ হাসিনা পরিবারের সম্মানহানির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। হাস্যকর বিষয় হলো জিম একই সাথে সাইমা ওয়াজেদ ঘনিষ্ঠ হিসেবে নিজেকে উপস্থাপন করে তার বিশ্বাস অর্জনের চেষ্টাও করেছেন। সাইবার নিরাপত্তা বিষয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়ে জানা গেছে জিম ওয়াইজ গভ নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক প্ল্যাটফর্ম চালু করার চেষ্টা করছেন। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ওয়েবসাইটটি নীতিগত গবেষণায় ছদ্মবেশে ভিজিটরদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ জন্য একটি ফিনিশিং মেকানিজম হিসেবে কাজ করতে পারে। তার মানে একই সাথে সে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বিপদে ফেলার নানান ফাঁদ বা তৈরি করতে। দর্শক, এখন দেখেন ভূ রাজনীতি এমন একটা জায়গায় চলছে যে আন্তর্জাতিক এমন একটা চক্রান্ত চলছে যে ভারতের মাটিতে গিয়ে শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা চলছে। তারপর উনি যেটা বলছেন তুরস্ক এবং পাকিস্তানের আদর্শিক জাল, তুরস্ক পাকিস্তান যোগসাজের এই বিষয়টিকে আরো বিস্তৃত প্রেক্ষাপটে নিয়ে যায়। এটি তুর্কি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের ঐতিহাসিক শিখরে থাকা ইসলামপন্থী নেটওয়ার্কের মধ্যে একটি সমন্বিত অবস্থান তৈরি করেছে। কেউ এই দাবিকে পুরোপুরি গ্রহণ করুক বা সতর্কভাবে দেখুক, এর অন্তর্নিহিত গতিশীলতাকে উপেক্ষা করা কঠিন। গত এক দশকে দক্ষিণ এশিয়ার তুরস্কের সম্পৃক্ততার গভীর হয়েছে। পাকিস্তানের সাথে রাজনৈতিক মিত্রতা, ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে যোগাযোগ এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একটি বহুমুখী কৌশলের প্রতিফলন। এটি কেবল কূটনৈতিক বা বাণিজ্যিক বিষয় নয়, এটি রাজনৈতিক, আদর্শিক এবং কখনো কখনো গোপন উদ্দেশ্য হাসিলের প্রভাব বিস্তারের একটা বিষয়। ঐতিহাসিক প্রেক্ষাপট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1971 সালের ট্রমা থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী দলগুলোর বিতর্কিত ভূমিকা, এসবই এমন একটি দুর্বলতা তৈরি করে যা বাইরের কুশীলবরা কাজে লাগাতে পারে। শেখ হাসিনার আমলের কোণঠাসা হয়ে পড়া গোষ্ঠীগুলো ইউনূস যুগে আদর্শিক উন্মুক্ততায় পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। পাকিস্তানের কৌশলগত হিসাব এই বিষয়টাকে আরো জটিল করে তোলে। কয়েক দশক ধরে তারা ভারতের প্রথাগত শ্রেষ্ঠত্ব মোকাবিলায় অপ্রতিসম সংশ্লিষ্ট বা প্রক্সি নেটওয়ার্কের মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছে। বাংলাদেশের নেটওয়ার্কের মাধ্যমে বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিকটবর্তী এলাকার প্রভাব বিস্তার করা তাদের দীর্ঘমেয়াদী কৌশলের সাথে মিলে যায়। তার মানে পাকিস্তান এখানে ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলের যে কৌশলগত জায়গাটা, সেটাকে কিন্তু তারা টার্গেট করছে এবং সেই জায়গাটাকে অস্থিতিশীল তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে কিন্তু তারা বাস্তবায়ন করার দিকে যাচ্ছে, যা এই প্রবন্ধে ইঙ্গিত করছে। যখন এই ধারণাগুলো তুর্কি প্রভাব, পাকিস্তানি কৌশল এবং স্থানীয় আদর্শিক স্রোত একত্রিত হয়, তখন একটি জটিল পরিবেশ তৈরি হয়। এই পরিবেশের মধ্যে জিমের মতো মামলাগুলো আরো ব্যাপক তাৎপর্য পায়। ভারতের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, ভারতের জন্য এর প্রভাব তাৎক্ষণিক ও কাঠামোগত। নাগরিক সমাজ, প্রবাসী নেটওয়ার্ক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব লক্ষ্য করে পরিচালিত গোয়েন্দা কার্যক্রমগুলোর পরিচালিত সীমানাকে অস্পষ্ট করে দেয়। এগুলো শনাক্ত করা, স্থায়ী নির্ধারণ করা এবং বৈধ কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত না করে মোকাবেলা করা অনেক কঠিন। ইন্ডিয়া লক ফাউন্ডেশনের মতো সংস্থাগুলোর উপর নজরদারির খবর এই চ্যালেঞ্জকে ফুটিয়ে তোলে। নাগরিক সমাজের ক্ষেত্রগুলো প্রকৃতিগতভাবেই উন্মুক্ত থাকে, আর এই উন্মুক্ততা দুর্বলতায় পরিণত হয় যখন বাইরের গোয়েন্দা সংস্থাগুলো একে ব্যবহার করে। ভারতের এনআইএ কর্তৃক জিমকে ধরার চেষ্টা ইঙ্গিত দেয় যে ভারতীয় কর্তৃপক্ষ এই ধরনের মামলাগুলোকে বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে। এটি এই স্বীকৃতির অংশ দেয় যে আধুনিক গোয়েন্দা হুমকি কেবল সামরিক স্থাপনা বা সরকারি দপ্তরে সীমাবদ্ধ নয়, এগুলো সম্প্রদায়, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আনুষ্ঠানিক নেটওয়ার্কগুলোতে ছড়িয়ে পড়ে। এই প্যাটার্ন এবং বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তুরস্কের ক্রমবর্ধমান গোয়েন্দা পদচিহ্ন, পাকিস্তানের প্রক্সি নেটওয়ার্কের প্রতিষ্ঠিত ব্যবহার এবং বাংলাদেশের আদর্শিক সংগঠনগুলোর পুনর্জাগরণ মিলে একটি কৌশলগত ত্রিভুজ গঠন করে। এই ত্রিভুজের মধ্যে জিমের মতো ব্যক্তিরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে, যা একটি বড় সিস্টেমের ছোট একটি অংশ মাত্র। এনআইএ এর অনুসন্ধানের ফলাফল গুরুত্বপূর্ণ হবে, তবে হয়তো প্রচলিত মামলার মতো নয়। এমনকি যদি একজন এজেন্টও ধরা পড়ে, তবে অন্তর্নিহিত নেটওয়ার্কগুলো থেকে যায়। আসল প্রশ্ন হচ্ছে অঞ্চলের দেশগুলোর একই সাথে কাজ করতে পারে এবং এমন একটি হুমকির মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শক্তি গড়ে তুলতে পারে যা ইচ্ছাকৃতভাবে খণ্ডিত এবং দায় এড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে। শেষ পর্যন্ত এই গল্পটি পলাতক একজন মানুষকে নিয়ে নয়, বরং সেই কাঠামোর বিষয় যা তাকে এই সুযোগ করে দিয়েছে, আর সেই কাঠামো যা গোয়েন্দা সংস্থা, আদর্শিক আন্দোলন এবং আন্তঃরাষ্ট্রীয় মৈত্রী জুড়ে বিস্তৃত, তা অদূর ভবিষ্যতে দমে যাওয়ার সম্ভাবনা অনেক কম। দর্শক, এই লেখক যে এম এ হাসান, যিনি বলেছেন একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক, যিনি বাংলাদেশে অবস্থান করছেন। এই দিল্লি পোস্টে উনি লিখেছেন, কিন্তু উনি কিন্তু এই একজন বাংলাদেশেরই সাংবাদিক এবং তার মাধ্যমে জিনিসটা এসেছে এবং এটা কিন্তু এখন বেশ আলোচনায় আসছে। ডেথ প্লট স্টাক শেখ হাসিনা, এই রিপোর্টটা কিন্তু বিভিন্নভাবে সামনে এসেছে এবং আপনারা যদি দেখেন, এটাকে কিন্তু এই যে লোকের পাসপোর্ট এবং তার বিস্তারিত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেখানে কিন্তু তাকে সঠিকভাবে সম্পূর্ণভাবে চিহ্নিত করা হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত চত্বর এখন রণক্ষেত্র। একদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা, অন্যদিকে দীর্ঘ বিরতির পর শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে রাজপথে তাদের প্রত্যাবর্তন। কেন দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই বার নির্বাচনে নিষিদ্ধ হলেন এক পক্ষের আইনজীবীরা? কেন এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলছেন তারা? আজকের এক্সপ্লেইনারে আমরা জানাবো সুপ্রিম কোর্ট বারের এই নজিরবিহীন পরিস্থিতির পেছনের আসল ঘটনা। ঘটনা শুরু হয় গত রোববার।
সুপ্রিম কোর্ট বারের এক বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কোনো আইনজীবী অংশ নিতে পারবেন না। সমিতির নেতাদের দাবি, সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। যারা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বা সমন্বয় পরিষদের পদে ছিলেন তাদের সরাসরি অযোগ্য ঘোষণা করা হয়েছে। তবে মজার বিষয় হলো, কোনো আইনজীবী চাইলে স্বতন্ত্রভাবে লড়তে পারবেন, কিন্তু দলীয় ব্যানার ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঘটে এক অভূতপূর্ব ঘটনা। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম প্রকাশ্যে মিছিল বের করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও ব্যারিস্টার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে কয়েকশো আইনজীবী মিছিলে অংশ নেন। তাদের দাবি, এই সিদ্ধান্ত নজিরবিহীন, অবৈধ এবং প্রহসনমূলক। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা পাল্টা মিছিল বের করেন। এক পক্ষ যখন শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে, অন্য পক্ষ তখন স্লোগান তুলছে ফ্যাসিস্টের আস্তানা সুপ্রিম কোর্টে হবে না। উত্তেজনার পারদ আরও চড়ে বুধবার। আওয়ামীপন্থী আইনজীবীরা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, কিন্তু তারা বসার আগেই সেখানে অবস্থান নেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। তাদের শক্ত অবস্থান ছিল, নিষিদ্ধ কোনো সংগঠনের কেউ কোনো পরিচয় ব্যবহার করে কার্যক্রম চালাতে পারবে না। ফলে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন। এর আগেই মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় আওয়ামীপন্থী প্রার্থীদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি। আগামী 13 ও 14 মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মোট 14টি পদের জন্য লড়াই করবেন আইনজীবীরা। ভোটার সংখ্যা 8,000-এরও বেশি। বার সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের দাবি, এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তবে আওয়ামীপন্থী আইনজীবীদের ছাড়াই এই নির্বাচন কতটা গ্রহণযোগ্যতা পাবে তা নিয়ে আদালত পাড়ায় চলছে নানা বিশ্লেষণ। বিষয়টি এখন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের হাতে। আওয়ামীপন্থী আইনজীবীরা এই নিষেধাজ্ঞাকে সরাসরি অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী বলে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যের রাজনৈতিক মতাদর্শের কারণে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার এখতিয়ার ইজিএম বা সাধারণ সভার নেই। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীদের যুক্তি হলো, যেহেতু আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ফ্যাসিস্ট দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাই সেই দলের কোনো অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠী হিসেবে কেউ সুপ্রিম কোর্টের মতো পবিত্র স্থানে নির্বাচনী সুবিধা পেতে পারে না। এই আইনি বিতর্ক এখন কেবল আদালত পাড়ায় সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার এক নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে বা নিষ্ক্রিয় থাকার পর এই নির্বাচনকে কেন্দ্র করেই প্রথমবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সন্ধ্যার মিছিলটি ছিল তাদের শক্তির একটি শোডাউন, যা আদালত চত্বরে উত্তাপ ছড়িয়ে দিয়েছে। তবে বিএনপিপন্থী আইনজীবীদের কঠোর অবস্থানের কারণে তারা এখন কোণঠাসা। 8,000 ভোটারের এই বিশাল নির্বাচনে একটি বড় পক্ষকে বাদ দিয়ে ভোট গ্রহণ হলে সেই নির্বাচনের নৈতিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে তা নিয়ে সাধারণ আইনজীবীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে 13 ও 14 মের নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং রাজনৈতিক আধিপত্য বিস্তারের এক চূড়ান্ত লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।